নমস্কার, আমি একজন অঙ্গনারী কর্মী। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা অন্নপূর্ণার ফর্মটি বিলি করছি। তো জিপি অফিস থেকে আমাদের মাত্র 10টি ফর্ম দিয়েছে, সেই 10টি ফর্ম আমার বিলি করা হয়ে গেছে। আমি এক সাইড থেকে আসছি, আপনাদের বাড়িও পৌঁছে যাব। আপনারা চিন্তা করবেন না, যেভাবে আমাদের ফর্ম দিচ্ছে সেভাবে আমরা এগিয়ে যাব। বেশি ফর্ম পেলে তাড়াতাড়ি পৌঁছাবো। তো যাই হোক, আমার কাছে অন্নপূর্ণার ফর্মটি রয়েছে আমার হাতে। তো অন্নপূর্ণার ফর্মটি আমি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো আমাদের যেভাবে ট্রেনিং দিয়েছে, আমি যতদূর জেনেছি সেভাবে আপনাদের চেষ্টা করব যথাযথ ভাবে সঠিক তথ্য জানানোর। তো মানুষ মাত্রই ভুল হয়, তো যদি কোনো ভুল হয়ে যায় আপনাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা চোখে দেখবেন। তো যাই হোক, আমি আলোচনা শুরু করে দিই, বেশি কথা বলবো না। তো প্রথমেই আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো ক নম্বরে আছে পারিবারিক পরিচয়। তো এখানে এক নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। তো আপনার পরিবারে যে আপনার পরিবারের কর্তা, এখানে তার নাম চলে আসবে। তো আপনার পরিবারে যদি আপনার কর্তা আপনার শ্বশুর মশাই হতে পারে, আপনার শাশুড়ি হতে পারে, আপনার স্বামী হতে পারে, তো যে আপনার পরিবারের কর্তা তার নামটা এখানে আসবে। তো আধার অনুযায়ী, আধার কার্ডে যেভাবে আছে ফর্মটা সেভাবেই ফিল আপ করবেন। আর ফর্মটা আপনারা ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হয়। আপলোড করার সময় বানানের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। বাংলায় করলে সেটা অনেক সময় ভুল হয়ে যায়, তো ইংরেজিতে করবেন। তো প্রথমেই আছে পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, তার জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী, পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা সেটা লিখতে হবে, পরিবারের প্রধানের আধার নম্বর লিখতে হবে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে এটা দেবেন, পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে 0 থেকে মানে ছোট থেকে বড় আপনারা কজন আছেন সেটা এখানে সংখ্যায় লিখবেন, ঠিকানা দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন, আর যোগাযোগের নম্বর, যোগাযোগের একটি নম্বর হলো ফোন নম্বরটা দিতে হবে, যে ফোন নম্বরটার সাথে আধার লিঙ্ক করা আছে সেই নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন। এমন কোনো নম্বর দেবেন না যেটা মাঝে মাঝেই আপনার রিচার্জ করা থাকে না, বন্ধ থাকে। তো 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্য। এখানে আছে 9 নম্বরে আছে, প্রথমেই আছে পরিবারের প্রধান। তো প্রধান আমরা যাকে দিয়েছিলাম এখানে, সে তার নামটা এখানে চলে আসবে, তার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে আছে সদস্য নং 1। সদস্য নং 1-এ এখানে যদি আপনার স্বামী পরিবারের কর্তাতে স্বামীর নাম থাকে তাহলে এখানে আপনি থাকবেন। এখানে হলো আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম থাকবে, মানে 18 বছরের ঊর্ধ্বে যারা আছে আপনার পরিবারে, সে ছেলে মেয়ে যেই হোক, 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তারাই এখানে আসবে। তো যদি আপনার পরিবারের কর্তা আপনার স্বামী হয়ে থাকে তাহলে আপনি এখানে চলে আসবেন সদস্য নম্বর 1-এ। আপনার ডিটেলস এখানে দেবেন আধার কার্ড অনুযায়ী, আপনার এখানে যা যা চাচ্ছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের কর্তার সঙ্গে আপনার সম্পর্ক কি এবং আধার নম্বর। আর এই পাশে আছে আপনি কি অন্নপূর্ণা করার আবেদন করতে চাচ্ছেন, তাহলে দিয়ে দিবেন হ্যাঁ। যদি আপনার নাম থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, কিন্তু পরবর্তীতে যদি আপনার বড় ছেলে এখানে চলে আসে, 18 বছরের ঊর্ধ্বে যদি সে থাকে তার নাম হবে, যদি আপনার ছেলেই থাকে প্রথমে, তো সে কিন্তু অন্নপূর্ণার জন্য আবেদন করছে না, সে ছেলে মানুষের জন্য অন্নপূর্ণাটি নয়, তাহলে সে এখানে কিছুই করবে না। কিন্তু যদি আবার আপনার মেয়ে চলে আসে 25 বছরের ঊর্ধ্বে, তবে আপনি সেখানেও হ্যাঁ দিয়ে দেবেন যে সে অন্নপূর্ণার আবেদন করছে। এভাবে আপনি এখানে সদস্য নম্বর 5 অবধি আছে, আপনি এখানে 5 জন অবধি আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক নাম দিতে পারেন। তারপর আছে 10-এর মধ্যে আছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো প্রথমেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্রথমেই আছে হেড অব দ্য ফ্যামিলি, যে আপনি যাকে পরিবারের কর্তা বানিয়েছিলেন এখানে তার অ্যাকাউন্টের ডিটেলসটা দেবেন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। তারপর সদস্য 1-এ যে ছিলেন তার অ্যাকাউন্ট নাম্বার আসবে। তারপর সদস্য 2-এ যাকে দিয়েছিলেন সেখানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে ছিল তার ডিটেলস আসবে। এভাবে আপনি প্রথমে যে ফিল আপটা করেছিলেন 1 থেকে 5 অবধি, যেভাবে যার যার নাম দিয়ে তাদের সিরিয়াল ভাবে ওভাবে এটা আসবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এইসব দেবেন। 11 নম্বরে বলছে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ ও নম্বর সহ। তো এখানে এপিক নাম্বার চেয়েছে। তো প্রথমেই আছে হেড অব দ্য ফ্যামিলি, আপনি যাকে পরিবারের কর্তা দিয়েছিলেন তার এপিক নাম্বার আসবে, বিধানসভা ও অংশ নম্বর আসবে। তো তার এপিক নাম্বারটা দিয়ে আপনি বিধানসভার অংশ নম্বরটা দিয়ে দিবেন। তারপর সেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে আসছে সিরিয়াল, আপনি যার যার নাম দিয়েছিলেন সেই অনুযায়ী এইটা, যদি এখানে তো প্রাপ্তবয়স্কই নাম ছিল আগের ইয়েতে, তো তাদের ভোটার আইডি যদি থাকে এখানে আপনারা এপিক নাম্বারটা দিয়ে দেবেন।
বিভাগ 12তে বিভাগ হলো অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জাতি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। এখানে বলছে আপনি কোন কাস্টে পড়ছেন, এসটি, এসসি, ওবিসি। তো আপনি যেটা হচ্ছেন, যেটার মধ্যে পড়ছেন সেটার মধ্যে টিক দিয়ে দেবেন এখানে। আর যদি আপনার কাছে সেই কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও আপনি জেরক্সের মাধ্যমে এই ফর্মের সাথে আপনি দিতে পারেন। 6 নম্বরে বলছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ কি না? যেটা হবে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, নিশ্চয়ই আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, তবে হ্যাঁ হবে, সেখানে হ্যাঁ হবে। আর যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কেমন, এখানে 6 রকমের ধরন দিয়েছে। আপনার কার্ডের মধ্যে আপনি দেখে নেবেন আপনার এখানে কোনটি আপনার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, সেটি এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেখে। আপনি পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে, হ্যাঁ কি না? নিশ্চয়ই আপনি তুলেছেন, তো হ্যাঁ দিয়ে দেবেন। সম্পদ, এখন এসে পড়েছি সম্পদ। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার যদি জমির মালিকানা আছে তাহলে আপনি হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আর যদি থাকে, এখানে কিছু তথ্য চেয়েছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এসব আপনাদের কপিগুলো একটু দিতে হবে। 3 নম্বরে বলছে পরিবারের সকল সদস্যদের জমির মোট পরিমাণ। এখানে আপনাদের পরিবারের সকলের জমি কত শতক আছে সেটা আপনারা দিয়ে দেবেন যদি থাকে। তারপর 4 নম্বরে বলছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ কি না? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। এখানে গাড়ির মধ্যে উল্লেখ করেছে গাড়ি, জিপ, ট্রাক্টর। যদি হ্যাঁ হয় তাহলে আপনার এখানে গাড়ির সংখ্যাটা কটি গাড়ি আছে উল্লেখ করতে হবে, আর সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। 5 নম্বরে বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। তো এটা হলো হ্যাঁ কি না। আর যদি হ্যাঁ হয় তাহলে সরকারি বেসরকারি এরকম একটা কলাম আছে। তো যদি আপনারা স্বাস্থ্যসাথীর কার্ড করে থাকেন, তো স্বাস্থ্যসাথীর কার্ডে পরিবারের সবার নাম থাকে, তাহলে সেভাবে এটা আপনারা দেবেন। পরিবারের কর্তা যদি স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্যে তার নাম থাকে তাহলে হ্যাঁ দেবেন। আর এখানে সরকারিটাকে আপনারা সিলেক্ট করবেন, টিক দেবেন। সেরকম সদস্য 1, সদস্য 2 আপনাদের এইভাবে দেখে নেবেন স্বাস্থ্য বীমায় কে কে নাম আছে, তো আপনারা এটা সরকারিটাই দেবেন। আর যদি অন্য বেসরকারি আপনাদের কোনো স্বাস্থ্য বীমা আপনারা করে থাকেন তাহলে সেখানে সেটা বেসরকারি দিয়ে আপনারা টিক দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। 9 নম্বরে আছে আয় বা পেশা। কোনো সদস্য কি তার আয়কর পেশাগত কর প্রদান করছেন, আপনারা কি কোনো ট্যাক্স দিচ্ছেন সরকারকে, হ্যাঁ বা না? যেটা হবে সেটা আপনারা টিক দিয়ে দেবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি আপনাদের প্যান কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁ দেবেন, যদি থাকে না থাকে তো না দেবেন। তো যদি থাকে, যেমন হেড অফ ফ্যামিলি যদি থাকে তার, তাহলে এখানে নাম দেবেন, তার দিয়ে প্যান কার্ড নম্বরটা দিয়ে দিবেন। সদস্য 1, আপনারা যে সদস্য 1 ফর্মটা ফিল আপ করেছিলেন প্রথম পৃষ্ঠায় 9 নম্বরে যে আছে, তার যদি থাকে প্যান কার্ড তাহলে তার নাম দিয়ে প্যান কার্ড নম্বর দিবেন। এভাবে এটা সিরিয়াল ভাবে চলবে, সেই 5 অবধি এখানে সদস্য সংখ্যা আছে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান সে কি কাজ করে, সে সরকারি ক্ষেত্রে কোনো চাকরি করে, বেসরকারি ক্ষেত্রে কোনো চাকরি করে, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কোনো উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মরত মানে পার্ট টাইম কোনো কাজ করে, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন এখানে দেখে নেবেন, অনেকগুলো ঘর দিয়েছে, আপনার সাথে যেটা ম্যাচ করবে, আপনার যে কাজ করছেন বুঝতে পারবেন, সেটার মধ্যে টিক দেবেন। তারপর আপনি, এটা হলো পরিবারের প্রধানের চলে গেল। তারপর সদস্য 1, সদস্য 1-এ যদি আপনার পরিবারের প্রধান স্বামী থাকে তাহলে সদস্য 1-এ আপনি থাকছেন, তাহলে আপনি তো যদি কোনো কাজ করেন সরকারি বেসরকারি সেখানে দিয়ে দেবেন, যদি না করেন গৃহবধূ থাকেন তাহলে আপনি বেকার দিতে পারেন। এভাবে আপনার সবগুলো ঘর হবে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সিরিয়াল চলবে। 4 নম্বরে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনি যে আপনার পরিবারের নামগুলো দিয়েছিলেন 9 নম্বরে, সেখানে প্রাপ্তবয়স্কদের নাম দিয়েছিলেন, সেখানে শিক্ষিত কয়জন আছেন আপনারা, অশিক্ষিত কয়জন আছেন, আপনার পরিবারের শিক্ষিত অশিক্ষিত ডিটেলসটা এখানে দিতে হবে। তো প্রথমেই আছে আপনারা দিতে হবে কজন শিক্ষিত কজন অশিক্ষিত, তারপরে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে তার পড়াশোনা কতদূর সেটা এখানে দিয়ে দেবেন। সদস্য 1, তার পড়াশোনা কতদূর, তিনি যদি শিক্ষিত হন তাহলে সেটা দিয়ে দিবেন। এভাবে এই কলমটা পূরণ করে নেবেন। আপনি যতদূর সর্বোচ্চ পড়াশোনা করেছেন সেটাই দিয়ে দেবেন। 5 নম্বরে বলছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত
সংস্থার প্রাক্তন প্রধান ধারক। আপনি কি কোনো মানে পঞ্চায়েত প্রধান, এমএলএ এরকম কোনো পদে আছেন কিনা এই কলমে আছে। যদি আপনি থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকেন না দেবেন। যদি আপনার কোনো পরিবারের কোনো সদস্য এইসব পদে এমএলএ, এমপি, প্রধান পঞ্চায়েত এদের পদে থাকেন, তাহলে কোন সদস্যটা আপনার যে 5 নম্বর পর্যন্ত সদস্য আছে প্রথম 9 নম্বর কলামে কোন সদস্য এই পদে আছে সেই সদস্য সংখ্যাটা এখানে দিয়ে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পায় তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবেন, যদি না পায় তাহলে না দিয়ে দেবেন। আর কোন সদস্যটা সেই পেনশন পাচ্ছে সেখানে সদস্য নম্বরের জায়গায় সেই সদস্য নম্বরটা হবে যে ব্যক্তি আছে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধীকরণ আছে, আপনারা কি জিএসটি কোনো ট্যাক্স ভরেন তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা অঙ্কে এখানে লিখে দিবেন, যে আপনার পরিবারের বাৎসরিক আয় হলো এত, ওটা লিখে দিবেন। অন্যান্য পরিচয় নথি নম্বরে আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। আমাদের কিছুদিন আগে এসআইআর হয়েছে, তো এসআইআর এ কিছু কিছু নাম বাদ গিয়েছে। যদি এই সিএ এর অধীনে থাকে, মানে তার নাম কোনো কারণে ভোটার তালিকায় ওঠেনি, সে আবেদন করেছে নতুন তার নামটি যুক্ত করার জন্য, ভোটার তালিকায় আনার জন্য, তাহলে সেরকম কোনো ব্যক্তি যদি আপনার পরিবারে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয়, প্রযোজ্য আবেদন করা হয়েছে এরকম দেওয়া আছে। আপনার যদি সেরকম ব্যক্তি থাকে তাহলে এরকম এটা আপনার ফিল আপ করে নেবেন, টিক মেরে নেবেন, যেটা হবে আপনার ক্ষেত্রে। আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় টিক দেবেন। 2 নম্বরে বলছে এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। যদি আপনাদের পরিবারে কারো এরকম কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে দেবেন। যদি প্রধানের থাকে তাহলে হ্যাঁ দেবেন, তার আইডি নম্বর কত তারিখে ইস্যু করা হয়েছে এইসব দিবেন। যদি সদস্য 1, সদস্য 2, সদস্য 3 কারো থাকে তাহলে সেই ঘরে সেটা ফিল আপ করে দেবেন, ওই সদস্যর নাম অনুযায়ী কত নম্বরে সে আছে সেখানে সেটা ফিল আপ করে দেবেন, না থাকলে দেওয়ার কিছু দরকার নেই। তারপর বলছে যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে, মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। অনেকেরই নাম বিচারাধীন ছিল, যদি সেরকম থাকে তাহলে এই ঘরটি পূরণ করতে হবে, না হলে এখানে প্রযোজ্য নয় টিকমার্ক করে দেবেন। সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে আপনার পরিবারের শিশুদের বিবরণ দিতে হবে। এখানে 18 বছরের নিচে আপনার যে পরিবারের শিশু রয়েছে তাদের এখানে বিবরণ দিতে হবে, স্কুলে কারা কারা পড়ছে। তো সদস্য 1, শিশু সদস্য 1, এখানে আপনি শিশুর নাম দেবেন, শিশু কোন শ্রেণীতে পড়ছে, কোন বিদ্যালয়ে পড়ছে, সেই বিদ্যালয়টি সরকারি, বেসরকারি, মাদ্রাসা, অনেক কিছু অপশন আছে, আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এখানে 1 নম্বর সদস্য, 2 নম্বর শিশু সদস্য, 3 নম্বর, এভাবে 4টি কলম আছে। আপনি 4টি শিশু পর্যন্ত এখানে এন্ট্রি করতে পারেন। আপনার পরিবারে যারা 18 বছরের নিচে পড়াশোনা করছে তাদের ডিটেলস এখানে আসবে। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, এখানেও আপনাদের শিশুদের যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে তারা উপরে থাকবে, আর এখানে যারা টিকা দিয়েছে সেখানে ছোট থেকে জন্মের পর থেকে আপনারা শিশুদের যে যত ছোটই হোক সেই শিশুদের নাম এখানে এন্ট্রি করে দেবেন। নাম ঠিক না, সদস্য 1-এ এখানে টিকাকরণ হয়েছে কি না, সম্পূর্ণ হয়েছে কি না, টিকাকরণ হয়েছে কি না এখানে দেখে আপনারা পূরণ করে দেবেন। শিশুর টিকাকরণের পোলিও কার্ড দেখে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি সরকারি কোনো প্রকল্পের ডিবিডির মাধ্যমে টাকা পাচ্ছেন তাহলে হ্যাঁ হবে, না হলে না হবে। যদি হ্যাঁ হয় তাহলে কি টাকাটা সে পাচ্ছে, কি সেই টাকার প্রকল্পটার নাম আপনাদের এখানে দিতে হবে। এখানে 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তো যদি পরিবারের কর্তা কোনো কিছুই না পায় সেখানে না হবে। আর সদস্য নম্বর 1-এ যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাহলে এখানে আপনি প্রকল্প পাচ্ছেন হ্যাঁ বলে টিক দেবেন। আর প্রকল্পর যে কলম আছে 1, 2 এখানে আপনি লক্ষ্মীর ভান্ডার লিখে দেবেন। অনেকে লক্ষ্মীর ভান্ডারের সাথে আরো কিছু পেয়ে থাকেন যদি, তাহলে সেটাও এখানে 2 নম্বর 3 নম্বরে উল্লেখ করে দেবেন। এই হলো 12 পৃষ্ঠার ফর্ম। লাস্টে আপনার এখানে একটা সম্মতি বা ঘোষণা আছে যে আপনি ফর্মে যা যা তথ্য দিয়েছেন সম্পূর্ণ সত্য, এরকম একটা বিজ্ঞপ্তি আছে। তারপরে এই বিজ্ঞপ্তিটা আপনি এখানে পড়ে নিয়ে এখানে টিকমার্ক দিয়ে, সম্মতিতে এখানে টিকমার্ক দিয়ে আপনি একটা সই করে দেবেন। তো এই হলো 12 পৃষ্ঠার আপনার অন্নপূর্ণা ফর্মটি। কোনো ভয়ের কিছু নেই, কোনো কিছু নেই, এটা একটু ভালো করে পড়লেই আপনারা বুঝতে পারবেন। আর এর সাথে আপনারা কি কি জেরক্স দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা সদস্যদের যে নাম দিয়েছিলেন
পরিবারের কর্তার সঙ্গে যে 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 সদস্য নাম এসেছিল তাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, পরিবারের প্রধান সহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের। 2 নম্বর হলো ভোটার আইডি কার্ড, সে ভোটার ফটোর জেরক্স দিয়ে দেবেন প্রধান সহ যাদের নাম আছে সকলের। ডিজিটাল রেশন কার্ড প্রধান সহ সকল সদস্যের। ব্যাংকের পাসবইয়ের ছবি দেবেন প্রাপ্তবয়স্ক সদস্য সবার, প্রধান সহ সবার। আর যিনি হলো আরেকটি হলো যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা কাস্ট সার্টিফিকেটটাও আপনারা জেরক্স করে দিয়ে দেবেন। আর যিনি আবেদন করছেন তার যেন অবশ্যই ডিবিডি লিঙ্ক থাকে এমন ব্যাংকের অ্যাকাউন্টটাই দেবেন। আর তার সঙ্গে আপনাদের আরেকটি কথা বলছি, জেরক্সের নিচে যার যার জেরক্স তার সেলফ অ্যাটাস্টেড নিজে নিজে সই করে এই পূরণ করা ফর্মের সাথে দিয়ে দেবেন। তো এই আমার তথ্য ছিল, যা জানা ছিল আপনাদের দিয়েছি। আমি চেষ্টা করেছি আপনাদের সঠিক তথ্য পরিবেশন করার। তো মানুষ মাত্রই ভুল হয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইটুকুই আজকে আমার বক্তব্য ছিল। তো নমস্কার।